আর আমার বাহাদুর এদেশের যুব সমাজে পুরুষ শত্রুহীনতার লজ্জা। আমরা যদি 2004 দাঁড়িয়ে মহাকাব্যের দিকে ফিরে যাই তাহলে সীতার পুরোহিতের লজ্জা, সীতার অগ্নিপুরের লজ্জা, মহাভারতের পাতায় দ্রৌপদীর বস্ত্রের লজ্জা। তাই তো লজ্জাহীনা করে ঝিলিককে শ্বশুর বাড়িতে নিয়েছি নাট্যকার ধৈর্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু কারণটা কি? না এখন বলে কারণটা যে বলতে পারো। এই লজ্জার কথা বলতে অনেকক্ষণ আমি নাটকের বাইরে চলে গিয়েছিলাম। তাই আবার মূল কাহিনীতে ফিরে যাচ্ছি। কি হলো পরীক্ষা হলো নাকো কি হলো পার্থ বলি ও পার্থ। আমি দেখতে পাচ্ছি না আমার বরণের শাড়ি, আমার হাতে চুড়ি। আমি এখন অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। আমি আজ বিজনেস সেজে তোমাদের কাছে কেন এসেছি জানো? কেন স্যার? একটা কথা বলতে বলুন। এবার তোমাকে সংগ্রামের মায়া ত্যাগ করতে হবে। হ্যাঁ, সংগ্রামকে রায়চুর পরিবাহিতে কাজে লাগাতে হবে। সংগ্রাম সেই পাপপুরিতে গিয়ে কি করবে? শিশু শ্রমিকের কাজ করবে, আচ্ছা চাকরের কাজ করবে না স্যার, না। তাই সকলের চোখকে ফাঁকি জাদু আসছে তোমার সঙ্গে বিশদ কথা বলবে। তুমি মনে মনে তৈরি হয়ে থাকো। কি হলো বলে কোটা হলো কি হলো? আমি সংগ্রামকে কিছুতে ইচ্ছে বোঝাবো না। তাকে আজ পর্যন্ত ধরে লালন করেছে। চাপা মনে মনে তার মা হয়ে গেছে। দাদা এ হতে পারে না। আমি হয়তো বাড়ি ফিরে গিয়ে দেখবো সংগ্রামকে বুকে নিয়ে আমার স্ত্রী চাপা পরিপূর্ণভাবে শান্তিতে ঘুরে আছে। আমি সেই দৃশ্য দেখে কি করে বলবো চাপা, তোমার বুক থেকে সংগ্রামকে আমি নিয়ে যাবো। ওকে তুমি ঘুম থেকে তুলে দাদা আমি পারবো না। কিন্তু বলতে যে আমাকে হবে কারণ সংগ্রাম যে হতে অগিনী পায়ে একমাত্র অমল। আমি বলবো চাপা তুমি ওকে ঘুম থেকে তুলে দাও। ওই সংগ্রামকে তুমি যুদ্ধের সাজিয়ে দাও। রঙের বিবি দিদি জামাই বাবু এমনকি পিয়ারি বউ একটাই কথা, আমার বউ ঝিলিক সে নাকি রঙের বিবি। তাই আজ আমি বাবাকে জিজ্ঞাসা করবো এবারে সকলে কেন আমার বউ ঝিলিককে দেখে রঙের বিবি বলে ইনসাল্ট করবে? কেন রঙের বিবি বলবে না তো কি বলবে? দেবী না দেবী সরস্বতী। আমার বউ ঝিলিক দেবী অন্নপূর্ণাও নয় আর মা সরস্বতীও নয়। সে একটা প্রতিবাদিনী মেয়ে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস আছে তার। যুদ্ধ করা তার বার করে দেবে না স্বামী। সে এখন
এখনো দেশপ্রিয় রায়কে চিনতে পারেনি। চিনেছে বাবা, চিনেছে। সে তোমাকে হারে হারে চিনেছে, আর সেই সঙ্গে চিনিয়ে দিয়েছে এবারে সকলের আসল চরিত্র। অতি বড় বাজে কথা বললে স্বামী, অতি বড় বাজে কথা বললে। কি মহামান্য ভগিনীপতি আমার কাছে এসেছেন লাভ ক্ষতির হিসাব দিতে। স্বামী 8 বছর বিলেতে পড়াশোনা করে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তাই আর কোনো চালাকি আমি তোমাদের মেনে নেব না। বলিনি, এখন আসল কথাটা বলিনি, খুব শীঘ্রই আমি আসল কথাটা বলবো। আসল কথা আমাদের বিজনেসের সমস্ত হিসাবপত্র আমি নিজের হাতে তুলে নেব। তুই কি তাহলে তোর জামাইবাবুকে অবিশ্বাস করছিস? হ্যাঁ করি। আমি বিশ্বাস করে প্রশান্তর উপর আছে আমার সম্পূর্ণ বিশ্বাস। শেষ বিশ্বাস ত্যাগ করার সময় হয়েছে, তার আবার বিশ্বাসের বোধ। তুমি কার উপর প্রতিশোধ নেবে স্বাধীন? আসুন দেবী পরগাছা, আসুন। জ্ঞানী বড় বাছা। গাছের উপর গাছ জন্মালে তাকে পরগাছও বলা হয়। তাই আমার হিসাবে একটা স্ত্রী থাকতে আরেকটা স্ত্রী ঘরে এলে তাকে পরগাছাই বলে। আইলা মেম সাহেব। ছি 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 ছি, আজ তোমার মুখে আমি একই কথা শুনলাম স্বাধীন। আমি পরের মেয়ে, আমার ভুল ওনারা ধরতেই পারেনি। এই সমাজে শ্বশুর শাশুড়ি ননদ নন্দায়ের অধিকার আছে নতুন বইয়ের চরিত্র নিয়ে সমালোচনা করা। তাই বলে তুমি তোমার বোন ভগ্নিপতি এমনকি বাবার ব্যাপারে এইরকম কথা বলতে পারলে? তোমার মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে স্বাধীন, ঘেন্না হচ্ছে। ক্ষমা চেয়ে নাও বলছি। একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই ছিল। তাই ক্ষমা চাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি মানুষ নয়, তুমি একটা অমানুষ। ছোট বৌমা, বাবা বাবা, আমি ওর হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠাকুরজি, ঠাকুর জামাই, আপনারা সবাই ওকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, ও মন থেকে কিছু বলেনি। ও আসলে ও খুব ভালো ও খুব ভালো ছেলে। তোমার চেয়ে অনেক খারাপ। না না না, আপনারা ও কথা বলবেন না। স্বামী নিন্দা শোনাও যে মহাপাপ। ছোট বৌমা, বাবা, আপনি তো জ্ঞান বৃদ্ধ। ঠাকুরজি, ঠাকুর জামাই, আপনারা তো সবাই শুনেছেন দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহ ত্যাগ করেছিলেন। আজ আমার স্বামীর কর্ম দেখে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আত্মহত্যা। আমি ওদেরকে টাইট করবার জন্য আজ থেকে আমি মেন লাইনটা ছেড়ে দিয়ে কোট লাইনটাই ধরলাম। দেখা যাক আমার ট্রিক্সের টেস্টটা কোন পেছনে গিয়ে দাঁড়ায়। এই আবার আমাদের হারিয়ে দিয়ে চলে গেল। নিজে ছোট হয়ে আমাদের সকলকে ছোট করে দিয়ে গেল। বাপি, হ্যাঁ ঝিলিক যেমন ঝিলিক যেমন তার স্বামীকে জব্দ করতে করেছে, তুমি 7 বছর ধরে তোমার স্বামীকে জব্দ করতে পারলে না কেন? ও বাকি কথাটা ভালো করে বুঝিয়ে দে। ননদ হয়ে বউদিকে কত বোঝাবো? তবু কথা শোনো, ওই ছেলে যেমন তার স্বামীর কাছে রঙের বিবি হয়েছে, তেমনি তোমাকেও হতে হবে তোমার স্বামীর কাছে পটের বিবি। কিন্তু না, কোনো কিন্তু নয়। তোমাকে ওই ছেলেকের মতো হতে হবে। আর কেমন করে না হবে সেটা তুমি তোমার দাদার কাছেই শিখে নিও। দাদা, কথা না মেরে সরাত হবে পিয়ালি। শুনলি তো? স্বাধীন সব হিসেব
নিজের হাতে রাখবো বলে ভয় দেখে গেল। যেমন করে হোক ওই তোর স্বামীকে বধ করে আমার লাইনে এনে দে, দাদা নাহলে ওদের দুই ভাই এক হয়ে গেলে আমার চক্রান্ত সব ব্যর্থ হয়ে যাবে। ওই তো বিপ্লব আসছে, এরপর তো সর্বত্র কাজ শুরু করে দে। এসব আরো হওয়া চাই। দাদা বেশ ঠিক আছে দাদা, ঠিক আছে। আজ থেকে আমিও নতুন করে সবকিছু শুরু করলাম। নিজের যৌবনের পাপড়িগুলোকে আমি আজ থেকে মেলে দিলাম। তাই তো আমার কাছে বিপ্লবকে আজ ধরা দিতে হবেই হবে। তুমি এখানে দাঁড়িয়ে একা একা কার সঙ্গে কথা বলছো? আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম আর মনে মনে নিজের সাথে কথা বলছিলাম। একই পিয়ালি, তুমি কি হলো কি হলো, আমাকে দেখে আমি চমকে উঠলে কেন? আমি কি আলপনা হতে পারি না? তোমার সঙ্গে আমার কথা বলতে ঘেট না করে। কেন বিপ্লব, কেন? আমার কি যৌবন নেই, আমার কি রূপ নেই? আমি তো তোমার স্ত্রী, আমি তো তোমার স্ত্রী। আমি সামান্য কাটা স্বচ্ছ এক রাজপোষাক, আর তুমি একটা দামি কোম্পানির ইলেকট্রিক স্ত্রী। এই যে ভাঙাচোরা ভালোবাসার ব্যক্তি, তুমি কি কখনো দেখেছো আমার এই শরীরটাকে খুলে? ওই ভাঙাচোরা যন্ত্রটাকে তুমি দেখেছো? কিন্তু আমার শরীরটা যে এখনো চকচকে ঝকঝকে হয়ে আছে, সেটা তুমি একটু দেখতে পাও না, তাই না? আমি দেরি করো না, এসো সবাই এসে বলছি, আমি তোমায় খুব মারিয়ে দেবো। এসো এসো সবাই এসো এসো। ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে। আমার প্রেমের ঝর্ণা ধারায়, আমার প্রেমের ঝর্ণা ধারায় ক্লান্তি যাবে ধুয়ে। ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে। আমার প্রেমের ঝর্ণা ধারায়, আমার প্রেমের ঝর্ণা ধারায় ক্লান্তি যাবে ধুয়ে। ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে, ঘুম পাড়িয়ে দেবো তোমায় সোনার কাঠি ছুঁয়ে। কি হলো? কেন হয় না বলো? কেন হয় না? আমার শাস্ত্রে বন্ধ হয়ে ওই ঘরে কাঁদছে, সেই জন্য হয় না। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, সেই জন্য হয় না। কিন্তু আমি যে দিনের পর দিন তোমার জন্য উপোস করে আছি, তুমি বুঝি তুমি দেখতে পাও না? আমি যে তোমার ছোঁয়া পাওয়ার জন্য অকুল অবস্থায় বসে আছি, সেটা বুঝি তোমার বুঝতে পারো না? আমি যে তোমার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য আমার আক্রান্ত যৌবনটা যে আচ্ছানি রাখে, সেটা বুঝি তোমার বুঝতে পারো না, তাই না? না, বিপ্লবের চরিত্র অনেকখানি নিচে নেমে গেছে, আর নিচের এক ইঞ্চিও নামাবে না, কিছুতেই না। শোনো শোনো, নামবে নামবে নামবে, বিপ্লব চৌধুরী নামবে, তোমাকে যে নামতেই হবে। তুমি না নামলে কেমন করে বুঝতে পারবে আমার যৌবনের ছোঁয়ায় কি কি লুকিয়ে আছে? তাই তোমাকে নিচে নামতেই হবে। এই রাজ চৌধুরী বাড়ির একমাত্র সন্তান হবে আমার ছেলে, যাবে এই বাড়ির মালিক। তখন আর বাকি সবাই শালিক চড়ে পাখির মতো উড়ে উড়ে বেড়াবে, উড়ে উড়ে বেড়াবে। আমি পিয়ালি, বাবা তুমি এখানে? তুমি কি সত্যি পারবে না পিয়ালি? তা না হলে আমি যে হেরে যাব। কারণ আমি ঝিলিককে ঠিক বুঝতে পারছি না। ও সাধারণ মেয়ে নয়, ও একটা কুহেলি। তাহলে হেয়ালের পথে না চলে আজ থেকে অন্য পথে চলতে হবে বাবা, যেই পথে চলেছে পুরনো পৃথিবীর মানুষ, রবীন্দ্রনাথ, নারায়ণ ও সেলিম। পিয়ালি কাঁদতে কাঁদতে চলে গেল। স্বাধীনের গায়ে লেগে গেছে বিদ্যুতের ঢিলিক, আর প্রশান্ত যেন একটু করে আটলান্টিক হয়ে যাচ্ছে। তবে কি কোনো গভীর ষড়যন্ত্র? না,
যেসব রায় চৌধুরী কোনো কিছুতেই ভয় করে না। দরকার হলে আমি আমার ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠব। কিন্তু কিন্তু বয়স হয়ে গেছে, শরীরটাও কেমন দুর্বল দুর্বল লাগছে, মন মেজাজ কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কে আছিস? মদ নিয়ে এগো। তুই কে রে দাদু ভাই? তুই আমাকে দাদু বলে ডাকবি? আপনাদের বাড়ির নতুন চাকর গো বাবু। আমরা এই ফরমাস থাকার জন্য ওকে আমি এনেছি। বাহ 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 বাহ। খুব ভালো হয়েছিস, খুব ভালো হয়েছিস। আমিও ভাবছিলাম আমার নিজের কাজ করবার জন্য এইরকম একটা বাচ্চা ছিল বলে ভালো হয়। আগে ঠিক সময় আমরা কাছে এনেছি বাবু। বাহ বাহ বাহ। তোর তোর বেশ বুদ্ধি হয়েছে দেখছি। তোর বেশ বুদ্ধি হয়েছে। তুই ফোর পর্যন্ত পড়ে তুই এত বুঝিস, অথচ অথচ আমার দুটো ছেলে এত লেখাপড়া শিখে বাপের কথা বুঝতে পারে না। বাবু বিদ্যেক আমার কম হলে কি হবে? আপনাদের মতন গুলি সচ্ছন্দে গাছে থাকতে থাকতে আমার বুদ্ধিটা আবার বেড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর মাইনে আমি বাইরে দেবো। বাবু আপনার দয়া শুনি। এই তো, এই তো। দাদু, শুনুন তো। থাক, 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 থাক। দে, দে, এবার আমাকে নোটটা দে। আমার নাম সংগ্রাম। ওরে বাবা, এ বাবা, এই যে দেখছি খুকি খুকি মানে পটকাল আছে। এই, এই, খবরদার। তোর সংগ্রাম নামটা বলবি না। তোর নাম হচ্ছে সোম। যা, যা চলে যা। আমি আসছি দাদু। চুপ কর, চুপ কর, সরে। দাদু, বাবু বল বাবু। ভগবতী, আপনি ঠিকই করেছেন দিদিমণি। বাড়ির চাকর হয়ে মনিককে দাদু বলা। বাপি, এই সব চাকরের মধ্যে তুমি একদম প্রশ্রয় দেবে না। প্রশ্রয় দিলে এরা মাথায় উঠবেন। এই তোরা, বাপের ঘরের কাজ হয়ে গেলে তুই আমার ঘরে যাবি। তোকে আমি ভালো করে শিখিয়ে দেবো। এই বাড়িতে থাকতে হলে তুই কার কথা শুনবি আর কার কথা শুনবি না। ওরে না রে না, তুই আমাকে বাবু বলে কোনদিন ডাকবি না। আমাকে দাদু দাদু বলে ডাকবি, দাদু। সবার সবার সামনে তুই আমাকে বাবু বলে ডাকবি, আর সবার আগে ডাকবি দাদু বলে। তাহলে এখানে মামা ছাড়া তো আর কেউ নেই। তোমাকে একবার দাদু বলে ডাকবো। ডাক না, ডাক। দাদু, আরেকবার ডাক। দাদু, আরেকবার ডাক। দাদু। ওরে আমার দাদু ভাই, তুই আমার মুখটা চুরিয়ে দিলি। বাবু, বাবু গো, আপনার নাতিটা যদি না চুরি হয়ে যেত তাহলে হয়তো সে আজ এত বড়ই হয়ে যেত। তাই না বাবু? আহ! কি যন্ত্রণা! দাদু, কি যন্ত্রণা! এই মাথাটা ঘুরছে কেন? তবে কি ও মানুষ, এসব রায় চৌধুরী এ বুকে একটা নতুন মানুষের জন্ম নিচ্ছে। ও না! বাচ্চা ছেলের মতো বুড়িমা করে থেকে ধরে ডাকছো কেন? তুমি আমাকে ধরে হতো। আমি তোমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে যাচ্ছি। তুমি আমার সঙ্গে আসতে 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 আসতে।
আমাকে কই তরুণী পার করে দিচ্ছে। আমি তোমার নাতির মতো করে দাদু না তো এটা না তো ভাইটি এই ছোট্ট ওই চাঁদের পাহাড় মাথায় যাহার রাম ধনুরাম আমি দেখতে পাবো পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো ওই চাঁদের দেখতে পাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব। একই দৃশ্য দেখলাম আমি। এই সংসারের মায়াবী দৃশ্য দেখতে দেখতে আমার বুকের ছকেতে ফোনা তোলা কাল্লাগিরিটা আস্তে আস্তে করে মাথা নামাতে চাইছে। আমি আমার পিতৃ হত্যা প্রতিশোধের কথা ভুলে যাচ্ছি। না না না, আমি কিছুতেই এর কথা ভুলতে পারবো না। আবার আবার এই নাগিনীটাকে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, প্রতিশোধ নেবো বলেই তো আমি স্বাধীনের সাথে মিথ্যে মিথ্যে বিয়ের খেলাটা খেলেছিলাম। তুমি খেলা খেলছো ও কথা আমি পরে বলবো। এখন এখন তুমি এখানে এসেছো, তুমি বড়দের ঘরে চলো। বড়দি, ও বড়দি, ঘর থেকে একবার বেরিয়ে এসে দেখো তোমার বারান্দায় আমি কাকে নিয়ে এসেছি। তোমার দেওয়া স্বাধীনকে। আমি চলে যাচ্ছি ঝিলিক, আমি চলে যাচ্ছি। কেন কেন তুমি চলে যাবে? কেন তুমি মন্দিরে এসে প্রতিমা দর্শন না করেই চলে যাবে স্বাধীন? সে কথা আমি তোমাকে বলতে পারবো না ঝিলিক। না, পরে নয় স্বাধীন, পরে নয়। তোমাকে এক্ষুনি বলতে হবে, তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি বড়দের সাথে কথা বলো না? কেন বড়দিকে দেখলেই তুমি মুখ ফিরিয়ে চলে যাও? কিন্তু ঝিলিক, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার যে মুখ নেই, আমার যে মুখ নেই। এতদিন আমি আমার বাবা, দিদি, জামাইবাবুর কথা, তাদের কথা শুনে আমি আমার মাতৃ সভা বড় বৌদিকে কত অপমান করেছি, কত লাঞ্ছনা করেছি, কত তিরস্কার করেছি। স্বাধীন, আর বড় বৌদির সামনে মাথা উঁচু করে তুলে দেওয়ার মতো আমার যে সাহস নেই ঝিলিক, আমার যে সাহস। ঠাকুরপো, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার উপর অবিচার করে যে পাপ আমি করেছি, আজ পায়ে ধরে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বৌদি। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে। আমাকে নয় ভাই, আমাকে নয়। ওঠো ভাই, ওঠো ওঠো, তুমি আমার পাশে এসে দাঁড়াও। ভাই যেমন দিদির পাশে এসে দাঁড়ায়, সন্তান যেমন তার মায়ের পাশে এসে দাঁড়ায়, ঠিক তেমনি করে তুমি দাঁড়াও ভাই। বৌদি তুমি মানবী নও, বৌদি তুমি মানবী নও, তুমি সাক্ষাৎ দেবী। দেবী পূজার বরণ শুরু হলো। এবার দেবতা পূজার পালা। কি কর্তব্য বিমূঢ় দেবতাকে জাগিয়ে তোলার পালা। আমি শুরু করে দিয়েছি আমার প্রতিশোধের খেলা। বড়দা, বড়দা, এই গাড়িতে মিষ্টি শুনে কে ডাকে আমার? আমি বড়দা, আপনার ছোট ভাইয়ের স্ত্রী। দেখি দেখি তোমার মুখটা একবার ভালো করে দেখি। তার আগে ওদিকে একবার চেয়ে দেখুন বড়দা। দেখি আমি কি স্বপ্ন দেখছি?
স্বপ্ন নয় দাদা, স্বপ্ন নয়, সত্যি। আমি বৌদির কাছে ক্ষমা চেয়ে আমার পাপের অর্ধেকটা প্রায়শ্চিত্ত করেছি। এবার তুমি আমাকে ক্ষমা করে আমার জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও দাদা, তুমি আমাকে মুক্তি দাও দাদা, দাদা, দাদা। আজ বিপ্লব স্বাধীনতা পেয়ে গেছে, আর আমি কাউকে ভয় করি না। না, এ বাড়ির কাউকে তুমি ভয় করবে না দাদা, কাউকে তুমি ভয় করবে না। এ বাড়ির কোনো অত্যাচার তুমি সহ্য করবে না। তুমি একটা কথা জেনে রাখবে, তোমার পাশে কেউ না থাকলেও তোমার এই ভাই স্বাধীন আছে, তোমার ভাই স্বাধীন আছে। দাদা, দাদা, ডান পাশে থাকবো আমি, আর বা পাশে থাকবে আপনার ভাই স্বাধীন। আপনারা ভয় করবেন না, অনেক দিন ধরে আপনারা অনেক কেঁদেছেন, কিন্তু এবার থেকে আর আপনারা কাঁদবেন না। শক্ত হয়ে দাঁড়ান দাদা। হ্যাঁ দাদা, আপনারা পুরুষেরা, আপনাদের মতো সম্পূর্ণ পুরুষেরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কি করে এই অসহায় মেয়েরা আলোর স্বাদ পাবে? আর নারী যদি আলোর স্বাদ না পায়, তাহলে কি করে দেশে জন্মাবে রামমোহন, নজরুল, আজকে আমাকে কি কথা শুনিয়ে গেল, তার মুখে নারী জাগরণের কথা শুনেই এই ঘুমন্ত বিপ্লবের মুখে বেজন্য সংগ্রামের পদধ্বনি। তুমি নতুন করে বাঁচতে চাই, আমি বাঁচবো, তোমাকে বাঁচাবো। আমি আর স্বাধীন দুই ভাই মিলে ঝিলিককে সঙ্গে নিয়ে আর রাত্রির বুক চিরে নিয়ে আসবো নতুন একটা সকাল, নতুন একটা দেখেছি বিপ্লবের বন্ধ চেতনায় আজ বিদ্যুতের ঝিলিক লেগেছে। এইবার আমাদের অন্ধকার জীবন ভোর হয়ে যাবে। যে কাজ আমি করতে পারিনি, ঝিলিক আজ সেই কাজ করবে। ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি সবাইকে জানিয়ে দিই আমি অন্ধ নই, আমি দেখতে পাই, আমি সব কিছু দেখতে পাই। কে যেন আসছে মনে হচ্ছে। কে আপনি? কাকে চান? দিদি, বিজেপি অঞ্চল। অঞ্জু, তুই আবার এখানে এসেছিস? সেদিনের সেই অপমানিত হয়ে তোর এখানে আসতে লজ্জা করলো না? কেন এখানে এলি তুই? সেদিনের সেই কথাটা মনে পড়লে লজ্জায় ঘেন্নায় আজও আবার দু চোখটা জলে ভরে যায়। কিন্তু সেই তোর মুখটা মনে পড়ে দিদি, যখন তোর অসহায় অবস্থাটা মনে পড়ে আমার চোখের সামনে ফুটে ওঠে, তখনই আমি চুপি চুপি তোকে দেখতে আসি দিদি। তুই আর কোনোদিন এবার আসবি না, কোনোদিন আসবি না। আসবো না। আসবো দিদি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আসবো। না, আসবি না। আসবো। না, আসবি না। এরপরেও যদি তুই আসিস এই বাড়িতে এসে যদি তুই আমাকে দিদি বলে ডাকিস, তাহলে তুই আমার মারা মুখ দেখবি। না রে দিদি না, আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন আমি আসব না। না রে দিদি না, আর কোনো দিন আমি আসব না, আর কোনো দিন
ক্ষমা করে। বলো না গো কার মা তুমি, কোথায় তোমার ছেলে? বলো না গো কার মা তুমি, কোথায় তোমার ছেলে? ছেলের কথা বললে মনে দুচোখ ভরে গেলে। বলো না গো কার মা তুমি, কোথায় তোমার ছেলে? তুই কে রে মানিক? কি কোন হতভাগিনী মা তোকে এখানে পাঠিয়েছে? বল না কে তুই? আমি মানি নই, আমার নাম সংগ্রাম, আমি এবারের চাকর। চাকর? আহারে এইরকম একটুদের ছেলে তুই এই বাড়িতে চাকরের কাজ করবি? তুই কি কাজ করবি বাবা? ওর মা পাঠায়নি বৌদিমণি, ওর হতভাগাই মামা ওকে এখানে আনতে বাধ্য করেছে। আমার সন্তানটা যদি ঠিক এতদিনে এত বড়টাই হতো, সে আমাকে এমনি করে মা বলেই হয়তো ডাকতো। ডাক ডাক রে মা বলে ডাক। মা আইরে বাড়ি তুই মা বলে আমার এই বুকে জড়িয়ে ধর। কি ঠিক মতো ডাকলো, ঠিক মতো কাছে বুকে নিল, তবে কি গল্প চোখে দেখতে পাই? সব এদিকে বলছি তো আবির হারাচ্ছে না, ছোট মুখে বড় বড় কথা। চল বলছি, ভেতরে চল। জাদু তুই বল না রে, ওর কাজগুলো যদি আমি করে দিই। সংগ্রামের কাজগুলো যদি উনি করে দেন। তোকে আর ওই কালী বলতে হয়ে ওখানে শোনাতে হবে না। কারেক্ট, ইউ আর কারেক্ট। একই তো অশিক্ষিত, তার উপর চাকর, ওর আর কত বলতে হবে? ঠিকই বলেছো গো বৌদিমণি, কিন্তু কি করি বলো? এই যে কানি সতীনটা যে আজাবার আগে আমাকে খাইয়ে দিয়েছে মুখশুদ্ধি। তাই বল, আমি আবার ভাবলাম উল্টো পথে চলা শুরু করেছি। এবার সিধে পথে কেমন যায় সেটাই দেখো। এই হতভাগা সব। মা বলে ওই অন্ধ বউটাকে জড়িয়ে ধরলে চলবে না। চল চল এখনই আমার সঙ্গে ঘরে চল। কি কাজ করবি ওই এক ফোঁটা দুধের ছেলে? জুতো পালিশ করবে, জুতো পালিশ। আমার এই পায়ের জুতো দুটো পালিশ করে ছকছকে করে দে। এই এই চুয়ারের বাচ্চা, এটা ধর, জুতো পালিশ কর। না, ওটা তুই ধরবি না, আর জুতো পালিশ করবি না। মুখ সামনে কথা বলা ছেলে, মনে রাখবেন এই চুয়ারের বাচ্চাটা এই বাড়ির চাকর। আর আপনিও মনে রাখবেন, আপনিও এই বাড়ির চাকর। বলার এখন হয়েছে কি? 2 নম্বর বড় গিন্নি, তোমাদের বুকটা কাঁপছে নাকি? দুরু। এই এই চুয়ারের বাচ্চা, তুই যদি আমার জুতো পালিশ না করে তোর একদিন কি আমার একদিন। তার আগে এই বাড়ির পুরুষের চাকর, মানুষের পাতলা পোশাক বাবু, এই পুরুষটা দিয়ে তুমি আমার জুতো দুটো পালিশ করে দাও। বাড়িটাকে নাচিয়ে তুলেছে রাজ চৌধুরী বাড়ির আমি নড়িয়ে দিয়েছে ওই স্বাধীন বাবুর বউ। ছেলের শব্দটাকে উচ্চারণ করবে না। ছেলে
জীবনের সব থেকে বড় সে আমার পথের কাটা সে যৌবনের আশা দিয়ে আর দিনকে মহাকষ্ট করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আর ঝিলিক আমাকে জুতো দেখিয়েছে জুতো। আপনার মতো মেয়ে মানুষের আপনার মতো মানুষের সামনে সে জুতো সমেত পা তুলে দেবে। আমি তোর জুতো সমেত পা ফেলে গেল কিন্তু খুব ভাবে তার সামনে যাবেন স্যার। শুনেছি সে মেয়েটা নাকি সাক্ষাৎ বাঘিনী। কি বললে? বাঘিনী? কেউ আবার তাকে নাগিনী বলেছে। নাগিনী? এই নাগিনী আর ওই বাঘিনীর পিস্তল আমি একেবারে ভেঙে দেব। শুধু শ্বশুরমশাই বাড়িতে নেই বলে আমি তাকে কিচ্ছু করতে পারছি না। কি করে করতে পারবেন স্যার? রাজা না থাকলে মন্দিরের ক্ষমতা কতটুকু দেখিয়ে দেবো। এই শয়তানি মেয়েটাকে বুঝিয়ে দেবো সে সাউন্ড করে হাত দিয়েছে কাউকে টুকরো টুকরো করে এই পৃথিবী থেকে আউট করে দেবো। যাও আমরা সব আপন চোরা চালানের কাজ আমরা আর করতে পারবো না। এত সাহস তোর? ঝিলিকের মতো তুইও আমার মুখের ওপর কথা বলছে? আমাকে তুই দুর্বল মনে করেছে? তাহলে দেখ এই আপনার ভয়ঙ্কর কি পরিণাম। তবে দেখ সাধুচরণ সম্বন্ধ আমার চেতনা বলতে আছে তাকে বল আমি ডাকছি। এই ইন্সপেক্টর সাধুচরণ সম্বন্ধ এই টাকাবার আগেই হাজির। বলুন কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছে? যাচ্ছি। আমি একটা ভয়ঙ্কর কাজ করবো বলে ঠিক করেছি। আমি আমার ওই ছোট ছেলের বউ আমার কথা মতো ওই শ্বশুর মশাই ওই সুনীতি ভট্টাচার্যকে মার্ডার করার পর আপনি ওই কেসটা যেমন চেপে দিয়েছিলেন এই কেসটা আপনি আমার চাপতে হবে আর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই। নিরাপত্তা যেটাই আপনি চাইবেন দুটোই পাবেন। বাট অ্যান্ড কন্ডিশন আফটার কামিং ইয়ার কন্ডিশন করা ফ্ল্যাট ওই ফ্ল্যাটের কথা শুনে এই ফ্ল্যাট হয়ে মতো মাল আমি নয়। আমি চাই এই ৯০ টাকা। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। নগদে কোনো বলদ নেই। বলুন কত টাকা চাই? মুখে তো আমি বলবো না। তাহলে আপনি আমার হাতটা বাড়িয়ে দিন। বাড়িয়ে দিলাম হাত। আপনার হাতে ইষ্টমন্ত্র জপ করে বলে দেব এই টাকাটা হলেই একেবারে কেল্লা ঘটে। কি বুঝলেন? নো প্রবলেম। এটা হলো কি এই ঘুষ খাওয়ানোর আনটা মরান সিস্টেম। আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপারটা যদি ওই উপর মহলের লোক ঘরে ফেলে যায় ধরবা কোন হালার পর ধরবা দেখে কোন হালা এই কর্মচারী ঘুষ খাওয়ানোর লেগে হাত পাচ্ছে না। কোন অফিসার ঘুষ খাওয়াবে 1 ইঞ্চি কাজ করছেন দেখিয়ে দিতে পারলেন। আর এই দেশে ঘুষ খাওয়ানোর ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাইব তখন দেখবা ওই সূর্যটা ওই পূর্ব দিকে উঠতেছে না, উঠতেছে এই পশ্চিম দিকে। খেলা এই পশ্চিমবঙ্গে সারা অঙ্গে
এই ঘোষ খাওয়ানোর ঘা একেবারে টপ টপ করতেছে। মশাই আর একটা কথা কি জানেন, ওই পাহাড়ে না পাইলে আমার ডান হাতটা চুলকাইতে রাতে আমার ঘুম আসে না। তাই তাই যেদিন ওই ঘুষ খাওয়ানোর ব্যাপারটা থাকে না, তখন এই দান বগটির টাকা বাপ বগটির চালান কই না, মনে মনে শুয়ে শুয়ে ভাবি খালা এতক্ষণে আমি শান্তি পাইলাম, ওই নিজের কাছে নিজে ঘুষ খাইলাম। এই বন্ধু, আমি একটা বিশেষ কাজের জন্য কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তোমার সঙ্গে ভীষণ জরুরি কথা আছে, পরে এসে বলবো। অন্তর পছন্দ চাচ্ছি পুলিশের সাহায্য নিয়ে ঝিলিক পৌঁছে ঘুমোতে কিন্তু কিন্তু এই খবরটা তাদের কাছে পৌঁছে দেবো কি করে সমস্যা খুবই সমস্যায় পড়া গেল। কিন্তু সব কুকি হয়ে গেল, আর কুকিটা সব পোকা হয়ে গেল। নতুন খবর কি আছে? এই মাত্র জানতে পারলাম ওই বসন্ত চ্যাটার্জি ঝিলিক পৌঁছে খুন করবে। মানে স্যার আপনারা এখান থেকে চলে যান। ঝিলিক পৌঁছে বসন্ত চ্যাটার্জির মুখে দুটো সমেত পা তুলে দেওয়ার পর শয়তান বসন্ত চ্যাটার্জি ঝিলিক পৌঁছিমণির বিরুদ্ধে কি বলেছে আমি আমার এই মোবাইলে সব ক্যাসেট করে রেখেছি। আপনারা এই মোবাইলটা নিয়ে যান। আর একটা এভিডেন্স পাওয়া গেল, বলো ও জানো না কি হলো? বলি খোকা হলো ভগবান যা করে মঙ্গলের জন্য ওনারা ঠিক সময় এসে না পড়লে খবরটা আমি ঠিক সময় পৌঁছে দিতে পারতাম না। যাক, এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। ওই হিজড়ে দুটো কি বলে গেল? স্যার, ওরা জানতে এসেছিল আমাদের হোটেলে ব্লু ফিল্মের ক্যাসেট পাওয়া যায় কিনা। তুমি কি বললে? আমি বললাম কি এ তোমরা কি বলছো? আমাদের বস ভীষণ ধার্মিক, ভীষণ গায়ত্রী জপ না করে জলস্পর্শ করে না। পার্থ গাঙ্গুলি একটা ট্যানিক। আমি ওকে আমি কাজে লাগাবো। শুধু শ্বশুর মশাই বাড়ি ফিরবেন কাল রাত্রে জীবনে শুধু শ্বশুর মশাই বাড়ি ফেরার বল শয়তানি, কেন এই কাজে ছেলেটাকে যখন তখন আশীর্বাদ দিয়ে মাথায় করছিস? কেন ওকে যখন তখন তুই আদর করিস? ওকে তোর পেটের ছেলে। কাঁদবেন না বড় বৌদি, শ্বশুর লুলো আর ওই শ্বশুরের ভালোবাসা খুশি হয়ে তুমি কিছুক্ষণ পালন করে নীরবতা। এই মানে তুই মুখোশা চাকর মতো থাকবি, নাহলে যা এখান থেকে, নাহলে তোকে এক্ষুনি। এই ছোটা মুখটা ভূতা করে দেবে, তাই না? ঠিক আছে, তাই দেবে। দয়া করে একটু অপেক্ষা করুন, আমি বড় বৌদিকে দরজা পর্যন্ত একটু দিয়ে আসি। চাদু তুমি নিজের ঘরে যাও বড় বৌদি, আর যাবার সময় জেনে যাও এই ছোট বড় বৌদিমণি থাকতে কেউ তোমার কোনোদিন ক্ষতি করতে পারবে না। এই শয়তান ছেলে, তোর ছোট মুখ হয়ে যায় তোমার কথা। ওই ছোট বড় আমার বিবেক হয়ে তুই উকালতি করছিস?
ও আপনাদের ভয়ে কিছু করতে পারিনি। আমি জানতাম আমি প্রতিবাদ করলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে বড় বৌদিকে আপনারা বাঁচতে দেবেন না। তাই আপনাদের সামনে আমি বড় বৌদিকে কটূক্তি করলো। আমি কিন্তু সব সময় ছাড় বড় বৌদিকে দিয়েছিলাম। তার মানে এই শয়তানি তুই আমাদের সাথে অভিনয় করছিস শয়তান। আরে অভিনয় না করলে আপনাদের মতন অভিনেতাকে কি করে চিনতে পারতাম? আপনাদের এই জটিল চরিত্র আমরা অভিনেত্রী। এই যে আমার শ্বশুর মশাইয়ের আদুরি মেয়ে মিস্টার প্রগতিশীল শয়তানি, আমি যদি তোমার গালে একটি চড় মেরে তোমাকে মাটিতে ফেলে দিয়ে তোমার বুকে পা দিয়ে দাঁড়াই, তাহলে কি ব্যাপারটা খুব অন্যায় হবে? বৌদের বড় বৌদি মানে আর ছোট বৌদি মানে? এই ন্যায় অন্যায়ের কথা কাছে বলছো? এই মেয়ে মানুষদের যা থাকা উচিত ওনার সবই আছে, কিন্তু শুধু একটা জিনিসই নেই, সেটা হলো লজ্জা। লজ্জা 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 নেই? না, লজ্জা নেই। লজ্জা যদি থাকতো তাহলে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বসে বাপ ভাইয়ে অন্ন ধ্বংস করতে পারতিস না। মুখ সামনে কথা বল, না হলে এই জুতো মেরে তোর মুখটা আমি খেয়ে দেবো। এই যে তুমি আমার বড় দিদি, আমার এই জোকান জুতো তোমার মুখে পড়বে। নামা নামা, জুতো মেরে নামাচ্ছি, নাহলে এখানে ফেলে দেবো তোর চালাকি। এই বাড়িতে আমার ভাষণে বিয়ে করা বউ থাকা সত্ত্বেও তুই কয়টা করে কি করে হতভাগী দিদি স্বামীকে বিয়ে করলি রে হারামজাদি? সেই কৈফিয়ত নেবার অধিকার তোমার নেই অভিনেত্রী রঙের গায়ে। আছে, আছে, আছে। প্রত্যেকটা মানুষের অন্যায়ের বিরুদ্ধে কৈফিয়ত নেবার অধিকার আছে। এই দেশপ্রিয় রায় চৌধুরীর জীবনে কাউকে কখনো কৈফিয়ত দেয়নি। দেবেন শ্বশুর মশাই দেবেন। এই বাড়িতে যতগুলো ক্রিমিনাল আছে তাদের সবাইকে কৈফিয়ত দিতে হবে। বাড়ি থেকে বের করে দিবি। হ্যাঁ, শুধু শুধু বার করে দেবো না, বাড়ির বাইরে নিয়ে গিয়ে একেবারে গুম করে দেবো। পারবেন না শ্বশুর মশাই, কারণ আমি কিন্তু আমার ভাসুর ঠাকুরের 3 মাসের কচি বাচ্চা নয় যে হারিয়ে গেছে বলে গায়েব করে দেবে। আমরা তোমার বাড়িতে কেরোসিন ঢেলে পুড়িয়েও মারতে পারবেন না, কিংবা গলা টিপে বিষ খাইয়ে গলাতে কাপড় দিয়ে ঝুলিয়ে পরিকাকে ঝুলিয়ে দিয়ে বলেন ওটা আত্মহত্যা করেছে, সেই চালাকিটাও করতে পারবেন না। এই কে আছে আমার শঙ্কর মাঠের চাবুকটা নিয়ে ওই ওই এই নিন চাবুক। এই চাবুকটা আমাদের পৃথিবীর দিতে পেরে ওকে বুঝিয়ে দিন। এই প্রশান্ত চ্যাটার্জির মুখের সামনে জুতো তোলার কি পরিণাম। এই রঙের বিবি এই রায় চৌধুরী বাড়িতে আজকে দেখেন আর নতুন বিপ্লবের ছবি। এই বিপ্লবের ছবি আমি মুছে দেবরে জানো। পরিস্থিতির বড় ভারতের ক্রিকেট রয়েছে, পড়ে আছে শুধু ময়দান। তোর ময়দানে ময়দান দিয়ে একেবারে রঙ করে দেবো এই অভিনেত্রী রঙের বিবির জাদু। জাদু সে সে মাথায় জাদু শব্দটা উচ্চারণ করতে যে শব্দটা উচ্চারণ করলে ছোট ছোট নাতি নাতনিরা সংসারে সব দাদুগুলোকে জাদু করে দেয়। আয় আয় তুই আমার বুকে আয় দাদু ভাই, আমার বুকে আয়। আপনি হঠাৎ আপনার চরিত্র পরিবর্তন
কারণ কি? বিমলাতি, একেই বলে বিমলাতি। ছি 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 ছি, ছি। এবার এবার কি আমি আমার আসল পরিচয় দেবো? বলবো বলবো কে আমি, কেন আমি এবারে বউ সেজে এসেছি? না না, এখনো বলার সময় হয়নি। বড়দা, বড়দা, আপনি আপনার ভাইকে নিয়ে চলে যান, আমিও চলে যাচ্ছি। বাবাকে একটু একা থাকতে দিন। আসুন আসুন বড়দা। এই ছোড়া এমন ব্যাগ করে আমার দিকে কি দেখছি? তোমাকে আমাকে হ্যাঁ, জাদু বাবা বলে নাকি তোমাকে ঠিক অবিকল আর জাদুর মতো দেখতে। দাদুর মতো আমি আমি যেন হারিয়ে যাচ্ছি, কোন চীন দেশে চলে যাচ্ছি। রাস্তাতে বাবু যাচ্ছ, তুমি চলে গেছো সেই চাঁদের দেশে। আহ, কি আনন্দ, কি আনন্দ! দাও দাও, এই আনন্দের খবরটা আমি আর আনন্দের বলে আসি। কাকে দাদু ভাই? তাকে আমার মায়ের মতো মনে হয়। মায়ের মতো ঝাঁকে ঝাঁকে ঘুরে আসছে সব ছোটবেলার সেই স্বপ্ন মৌমাছিত। তখন জীবনের পাতায় পাতায় কত কলরব, আর এখন শুধু কোলাহল আর কোলাহল আর কে? আমি বাপি। তুমি এখানে কেন এসেছো প্রশান্ত? আপনাকে এই চোরা বাড়ি থেকে টেনে তুলবার জন্য। আমাকে আমাকে চোরা বাড়ি থেকে তুলবে? হ্যাঁ বাপি, হ্যাঁ। আলপনা বৌদি আমাদের উপর প্রতিশোধ নিতে চায়, তাই সে দীর্ঘদিন ধরে অন্ধ না হয়েও অন্ধ সেজে বসে আছে। কি কি বললে? অন্ধ সেজে বসে আছে? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। দেখতে না পেলেও এবারে প্রত্যেকটা জিনিসের সবকিছু সে দেখে, আর ঝিলিককে বলে। সেই শয়তান অভিনেত্রী ঝিলিক আলপনাকে আমি এই গুলি করে মারবো। ঝিলিকের কথা আপনি বাতিল বাপি। আজ ওই অন্ধ না হয়ে অন্ধ সেজে থাকা ওই আলপনাকে উচিত শিক্ষা দেবেন। চলুন। তাই চলো, আর দেরি নয়। এই অন্ধ সেজে থাকা অভিনেত্রী আলপনাকে উচিত শিক্ষা দেবো। শিক্ষা আজই প্রমাণ হয়ে যাবে সে কানা কি কানা নয়। আজই তার অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা আজকে বড় বৌদিকে জিততেই হবে, না হলে বড় বৌদি জীবনে আবার বিপদ নেমে আসবে। এবারে আমার কিসের বিপদ? কর্তা বাবু, জামাই বাবু, আজ কি জীবনে দু নম্বর বড় বৌদি পরীক্ষা করে দেখবে বড় বৌদি সত্যি অন্ধ না অন্ধ সেজে আছে। ওরা যতই হারছে ততই ওরা পাগল হয়ে যাচ্ছে। তা না হলে অন্ধ বড় বৌদির অন্ধত্বের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে। ওরা কিন্তু ঠিকই সন্দেহ করেছে ছোট বাবু। তার মানে বড় বৌদি তো অন্ধ নয়। অন্ধ নয়? তুমি ঠিক বলছো? হ্যাঁ ছোট বাবু, হ্যাঁ দিদিমণি, হ্যাঁ বড় বৌদি অন্ধ না হয়ে অন্ধ সেজে আছে। অন্ধ সেজে আছে? আগে বলিস তুই কেন রে জাদু? অনেক কষ্ট করে অনেক কারণে আমাকে কথাটা চেপে রাখতে হয়েছিল। আমি যদি ফাঁস হয়ে যেত তাহলে ইতিহাসটা ভুল পথে চলত। আশ্চর্য। ক্ষমা করুন, ক্ষমা করুন বড়বাবু, ক্ষমা করুন। আমি যা করেছি
না ওই বড় বৌদির ভালোর জন্যই করেছি জাদু। ওই দাদা বাবুর মঙ্গলের জন্যই করেছি জাদু। নিজের জন্য আমি কিচ্ছু করিনি, নিজের জন্য আমি কিচ্ছু করিনি। কিন্তু কি ওই যে বড় বৌদি অন্ধ সেজে আছে, এই কথাটা আপনারা জানলো বাড়িতে না আপনারা জানতে পারে। জানতে পারলে কি করবে? না না না, এখনো সে সময় হয়নি। কয়েকটা বাবুর মন নরম হলো, প্রশান্ত বাবুকে আপনারা চেনেন না, তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, আপনারা বড় বৌদিকে যে বুঝিয়ে বলুন সে যেন অন্য সেজেই থাকে, তাহলে তার জীবনে সত্যি সত্যি নেমে আসবে ওই নিকট কালো জাদু চাঁদটা ঠিক কথাই বলে গেছে। আর কয়েকটা দিনের জন্য ওর দিকে যেমন করি হোক অঙ্গ সেজে থাকতেই হবে। 8 বছর ধরে আমি যে অভিনয় করছি সেই অভিনয় আমি আজ শেষ করে দেবো। আমরা বলে আমাদের মায়ের করছি। কর্তি, তুমি এভাবে এসে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা এভাবে ব্যর্থ করে দিও না বটে। কতটা আমরা না বলা পর্যন্ত অঙ্গ হয়ে থাকে। বেশ, আমি কথা দিলাম। আপনারা নিশ্চিন্ত হন। আর কি হলো রে চাঁদু? হারামজাদি অভিনেত্রীটা এলো নাকি পিয়ালিকে ফিরিয়ে দিল? চাঁদু, হিসেবে আপনার ভুল হয়ে গেল বাবু। ভুল কেন? পিয়ালি ফিরে এলেই অভিনেত্রীর অভিনয় ধরা পড়ে যাবে। তুমি ঠিক বলেছো বসন্ত। ভগবতী, তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয়। আরে বাবা, আমি আর ধরা পড়ে কিনা? ঠাকুরজি, বাবা, ওই কানে বউটা এদিকেই আসছে, সাবধান সবাই। হ্যাঁ আপনি আমাকে দেখেছেন বাবা? হ্যাঁ বৌমা, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। এখানে তো কেউ নেই, তাই তোমাকে সব ব্যাপারটা বলতে চাই। এখানে কেউ নেই? না, কতদিন পরে মেয়ে তার বাবাকে একান্ত আপন করে পাবে। পাবে মা, পাবে। তুমি সব কিছু পেয়ে পাবে। আমি তোমার এই শয়তানি সতীন আর দরজার ননদের ভয়ে আমি তোমাকে কোনো কথাই বলতে পারি না। তাই বলতে চাই আমি। কি বলতে চান বাবা? দূরে কেন ভেতরে এসো, আমার কাছে এসো। দুয়ারের মাঝখানে বালতি রাখা ছিল। দুয়ারের মাঝখানে বালতি রেখেছে কে? কে আমার? আমার সন্তান ননদিনী, এবারে 2 নম্বর বাড়াবো। তিনটা ছোট তার পেছনে ঘুরঘুর করছে, যেন পাখির পেছনে পেউ। ঠাকুরজি, গুরুজনদের সম্পর্কে এইসব কথা বলতে নেই ভাই। দেখো বৌদি, এত ভালো কথা ভালো নয়। শোনো বৌদি, শোনো, তোমার কানে কানে একটা কথা বলেছি। তুমি কোনখানে আছো ভাই? একটু এসো। হ্যাঁ। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, যাও বালতিতে যাও। এসো। আরেকটু বলো ঠাকুরজি, কি বলবে? ছি কি হলো বসন্ত? তোমরা তো একটু আগে সবাই আমাকে বললে বউটা অন্ধ নয়, অন্ধ সেজে থাকে। এখনো প্রমাণ হলো তো সে সত্যি অন্ধ। তোমরা আমাকে আর কত কুকাজ করাবে, কত পাপ করাবে। ছি। আমি হেরে গেছি।
কিন্তু কিন্তু আজ আমাকে তো আসল যেটা দিতে হবে। আলপনা যাতে সত্যি সত্যি অন্ধ, এখন এই সুযোগে ওকে আমি বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওর যৌবনটাকে আমাকে খেতে হবে। একটু পরেই জানোয়ারটা আমার দিকে লালসা খাবার নিয়ে এগিয়ে আসবে। আমি চুপ থেকে চাইলে আমি যে অন্ধ নয় ও ধরে ফেলবে, কিন্তু কিন্তু অন্ধ সেজে থাকবে ওই ছেলেটা আমার যৌবনটাকে একেবারে নষ্ট করে দেবে। তাহলে আমি কি ঘর থেকে বেরিয়ে যাব? আমি চুপি চুপি গিয়ে ধরবো। আসছে জানোয়ারটা আমার দিকে এগিয়ে আসছে। ঈশ্বর, তুমি রক্ষা করো, তুমি আমায় ওকে ওকে আপনার এই পিয়ারের সংগ্রামকে আমি আমি শেষ করে ফেলবো। না, তা তুই পারবি না পাগলা কুত্তা, তা তুই কিছুতেই পারবি না। তার আগেই তোকে আমি একেবারে শেষ করে দেবো। আর মনে তুই দেখতে পাস, হ্যাঁ, তাহলে তোকে তোকে তো মরতেই হবে। তাহলে তুই সমস্ত কথা বলে দিবি। বল বল ওয়ান টু আমাকে আমার নিরাপত্তার জন্য আমাকে অনেক আমার সেই বাগান আমাদের সর্বনাশ হয়ে গেছে। দেখি জাদুকে খুলি করে পালিয়ে গেছে ওই শয়তান প্রশান্ত। তুমি জানতে পারলে কি করে? তুমি কি চোখে দেখতে পাও? বড় বন্ধু দেখতে পার, জাদু অনেক অশান্তি এড়িয়ে আমি বড় বৌদিকে অন্ধ সেজে থাকতে বলেছিলাম। জাদু জাদু আহ, এইবার কাজের লোক জাদু তার নিজের জীবন দিয়ে আমার ইজ্জত আর এই হতভাগ্য সংগ্রামকে বাঁচিয়ে দিয়ে গেল। না না বড় বৌদি, এই সংগ্রাম হতভাগা নয়। তবে কে কেউ এই এই সংগ্রাম আমার বন্ধু স্ত্রী যার কাছে মানুষ হওয়া তোমার সেই 8 বছর হারিয়ে যাওয়া সন্তান সংগ্রাম। আমার এই সুরক্ষিত বাগান মানে দুজন ছাড়া কেউ আসতে পারবে না কারণ কেউ জানে না আমার এই বাগান বাড়ির ঠিকানা শুধু জানে ওই পিয়ালি আর আমার ওই শয়তান শ্বশুর দেশপ্রিয় রায় চৌধুরী। আমার বিশ্বাস জাদুর মৃত্যু দেখে এই পুরো ভামটা দুর্বল হয়ে পড়েছে। আমি দুর্বল হয়ে পড়িনি। অনুশোচনার অমৃত পান করে আমি আবার সবল হয়ে উঠিত বাপি, চুপ করে যাও। তুমি আমাকে বাপি বলে ডেকে আর লজ্জা দিও না। বলো জবাব দাও, কেন তুমি জাদুকে মেরেছ? কেন আমার বৌমার ইজ্জতের দিকে লুট করতে হাত বাড়িয়েছিলে? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। কৈফিয়ত দাও। কৈফিয়ত দেবো বাপি? আমি কৈফিয়ত দিচ্ছি।
কারণ আমার সারা জীবনের ফুলের কৈফিয়ত দিতে না পারলে আমি যে শান্তি পাবো না পাবি। বসন্ত! না, 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 বসন্ত! না না, আমি বসন্ত নই, আজ আমি অশান্ত, অক্লান্ত, অক্লান্ত, অক্লান্ত পুত্রী সম্প্রেম। যে সম্পত্তি আমি তৈরি করে গেছি তার অর্ধেক অংশ আমার নামে লিখে দিতে হবে। আমি তোমার শ্বশুর বসন্ত। তাহলে তুমি গুলি করে না না, আপনাকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দলিলটা নিয়ে পাশের ঘরে চলে যান, ওখানে দলিল সবকিছু রাখা আছে। কোথায়? পাশের ঘরে যান 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 বলছেন প্রিয় রায় চৌধুরী কাঁপতে কাঁপতে চলে গেল। এখন সে দলিল সই করে দেবে, কাল থেকে আমি হব এই রায় চৌধুরী কোম্পানির অর্থের মালিক। তুই আমার কাছে টানা বাবা শালিক। আমি আর পিয়ালি নই, তবে শোন, আমি হলাম আলোর আলো, আর তোদের মতো শয়তানদের সাথে আমি আর থাকবো না। তাই তো এই নোংরা জীবন আমি আর রাখবো না। বিপ্লব চৌধুরী স্ত্রী বলে নিজেকে আর দাবি করবো না। তোদের মতো শয়তানদের সাহায্য করার জন্য তোদের পেছনে ছায়ার মতো থাকবো, ছায়ার মতো। না, এই সুযোগ ওরা পাবে না। আমি পালিয়ে যাব, তাও যে প্রাইমের মতন এই দেশ ছেড়ে পালিয়ে যাব। আমার পথ বন্ধ। আমাকে ক্ষমা করো, আমি এখন অন্য পথে আমার কথাগুলো শোনো। না রে শয়তান, আমি তোমার দুর্গতি দুর্গোৎসবের অমঙ্গলের আলপনা। যে হাত দিয়ে তুই আমার হাত ধরেছিলি, যে হাত দিয়ে তুই আমার ইজ্জত নষ্ট করেছিলি, আমি চাবুক মেরে সেই হাত দুটো ভেঙে দিয়ে তোকে আমি কুকুরের মুখে আমাকে তুমি ক্ষমা করো বৌদি, আমি আমার ভুল স্বীকার করছি। বড় বৌমা, তুমি দেখতে পাচ্ছ? তাহলে তুমি কি সত্যি সত্যি অন্ধ সেজেছিলে? বাবা, সংসারের সব বড়দেরই শুধুমাত্র সংসারের প্রয়োজনে অন্ধ না হয়েও অন্ধ সেজে থাকতে হয়। কিন্তু যখনই সংসারে শুরু হয় বহু নির্যাতনের দুর্গোৎসব, লক্ষ লক্ষ টাকা দিয়ে অমঙ্গলের আলপনা, তখনই শুরু হয় নারী জাগরণ। আমি ঝিলিক, বিদ্যুৎ পরিবার প্রতীক জয়ন্ত ঝিলিক, আমি সুনীতি ভট্টাচার্যের মেয়ে। হ্যাঁ, আজ থেকে ওই বছর আগে আর বহু নির্যাতনের ব্যাপারে প্রতিবাদ করতে আসায় আপনি যাকে গুলি করে মেরেছিলেন, আমি তার মেয়ে ঝিলিক। আমি ভুলিনি। আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য একজনের বাড়ির বউ সেজে এসেছিলাম। আজ আমি নিজের হাতে গুলি করে মেরে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিব। নিজের হাতে তুলে নাচলে ধর্ম কাকু, তুমি তোমার প্রতিজ্ঞা ভুলে গেল। আমি ভুলতে পারিনি। ধর্ম কাকু, আমি সেই নিহত শিক্ষক সুনীতি ভট্টাচার্যের ধর্মদাস গাঙ্গুলি,
আর ওনার পরিচয়? আমার কথা তো শেষ। আমাদের এই তো আপনি নিজের হাতে আপনার বাড়ির চাকর চাকর আর কোনো দোকানে ঘর ধরলে ঘর তাছাড়া আপনার হোটেলে পেয়ে যাবেন। আপনারা ভাববেন ঝিলিক কি বলতে চাইছে? বাবা, বাবা গো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য নিজের চরিত্রের মৃত্যু ঘটিয়ে এইভাবে বউ হয়ে এসেছিলাম। ভেবেছিলাম ওদের সুখ শান্তি সবকিছু ধ্বংস করে দিয়ে আমি চালিয়ে নেবো, কিন্তু যেই রূপ দিয়ে আমি জ্বালাতে এসেছিলাম আজ আমি নিজেই পুড়ে এই সংসারের টুকরার মধ্যে শেষ হয়ে গেছি বাবা। তাই তো এইবারের এতগুলো মানুষের মুখের হাসির আনন্দ আমি কেড়ে নিতে পারলাম না বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সংগ্রাম শুরু হয়ে গেছে। ওই দেখুন এই মুক্ত হয়ে উঠল অসুর নাসিনী মহাদেবী। এরপরেও কি আপনারা বলবেন বউ হয়েছে রঙের বিবি? তুমি জাগো জাগো দুর্গা জাগো তুমি